আজ আমাদের আজারবাইজানে শেষ দিন। কোনো দূরের জায়গা যাচ্ছি না ট্রাভেল অ্যাপে ট্যুর বুক করে। আজ কেবল পায়ে হেঁটে ঘুরব বাকু শহরটা। আজারবাইজানের রাজধানী এই বাকু শহরে এসে প্রথম দিনেই আমরা ঘুরে নিয়েছিলাম নিজামি স্ট্রিট আর দেখে নিয়েছিলাম হাইল্যান্ড পার্কের ফ্লেম টাওয়ারের আলোর খেলা। আজ আরও কিছু দেখার চেষ্টা করব। নিজামি স্ট্রিটের কাছেই আমাদের হোটেল থেকে বেরিয়ে চলে এসেছি নিজামি গঞ্জাভির স্ট্যাচুর কাছে। ইনি ছিলেন দ্বাদশ শতাব্দীর একজন প্রখ্যাত কবি ও দার্শনিক, যাকে ফার্সি সাহিত্যের সর্বশ্রেষ্ঠ রোমান্টিক মহাকাব্য রচয়িতা হিসাবে গণ্য করা হয়। বর্তমান আজারবাইজানের গাঞ্জায় জন্মগ্রহণ করে তিনি তার সমগ্র জীবন সেখানেই অতিবাহিত করেন। তাকে এদেশের জাতীয় কবি হিসাবে গণ্য করা হয়। ধীরে ধীরে আমরা চলে এলাম বাকু ওল্ড সিটির প্রাচীরের কাছে। এখানে ঊনবিংশ শতকের আর এক প্রখ্যাত কবি, ব্যঙ্গ সাহিত্যিক এবং শিক্ষাবিদ মির্জা সাবিরের স্ট্যাচু। প্রাচীর ঘেরা ওল্ড সিটি, যার নাম আজারবাইজানি ভাষায় ইচেরি শহর, সেখানে আমরা এবারে প্রবেশ করলাম। 3 দিকে পুরো দুর্গ প্রাচীর দিয়ে ঘেরা এই শহর কাস্পিয়ান সাগরের দিকে উন্মুক্ত। পাথর বাঁধানো ইউরোপীয় স্টাইলের রাস্তায় আমরা চলতে লাগলাম। ইচেরি শহর, যার অর্থ ইনার সিটি। বাকুর এই ইচেরি শহর অন্তত দ্বাদশ শতকের পুরনো, যার কিছু অংশ সম্ভবত সপ্তম শতাব্দীর মতো প্রাচীন এবং যেখানে জোরোয়াস্ট্রিয়ান, সাসানিয়ান এবং পার্সিয়ান প্রভাবসহ বিভিন্ন সংস্কৃতির প্রতিফলন দেখা যায়। বাকু শহরের ঐতিহাসিক কেন্দ্র এই জায়গাটি ইতিহাসের একটি জীবন্ত জাদুঘর হিসেবে পরিচিত। 2000 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে একে মর্যাদা দেওয়া হয়েছে। মসৃণ পাথর বাঁধানো ছোট ছোট সরু গলি। কত শতাব্দীর সহস্র মানুষের পদচিহ্ন পড়েছে এখানে। গোলকধাঁধার মতো এই গলি কোথা থেকে কোথায় চলে যায়, না জানা থাকলে মুশকিল।
পাশে পাশে স্থানীয় হাতের কাজের জিনিসের দোকান, যেন মধ্যযুগীয় শহরের স্বাদ বয়ে আনে। এখন আমরা চলেছি দ্বাদশ থেকে পঞ্চদশ শতকের শিরভানশাদের প্রাসাদের দিকে। চলে এসেছি শিরভানশাহ প্রাসাদের কাছে। শিরভানশাহরা 861 থেকে 1538 সাল পর্যন্ত শাসন করেছিলেন এই অঞ্চল, যা ইসলামী বিশ্বের অন্যতম দীর্ঘস্থায়ী রাজবংশ। তারা সময়ে সময়ে স্বাধীন ছিলেন, আবার প্রায়শই প্রতিবেশী সাম্রাজ্যগুলোর আধিপত্য স্বীকার করে নিয়েছিলেন। এই রাজবংশটি সংস্কৃতির পৃষ্ঠপোষকতার জন্য পরিচিত, যেমন দ্বাদশ শতাব্দীতে তাদের রাজ্য ফার্সি সাহিত্যের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। প্রাসাদের প্রবেশ মূল্য 15 মানাতের টিকিট কেটে ঢুকে পড়া গেল। ভারী সুন্দর একটি আঙুরলতা গাছ, থোকা থোকা আঙুরও ঝুলছে। ঢুকে পড়লাম প্রাসাদ কক্ষে। প্রাসাদটির বেশ কয়েকটি অংশ ছিল, যার মধ্যে অতিথিদের সঙ্গে দেখা করার ছিল একটি কক্ষ। এছাড়াও একটি হারেম, যেখানে মহিলারা থাকতেন, একটি মসজিদ এবং কয়েকটি স্নানাগার ছিল এর ভেতরে। 1920 সালে রুশ সৈন্যবাহিনী অতিথিদের অভ্যর্থনা কক্ষ বা দিভানখানাকে ব্যারাক হিসেবে ব্যবহার করেছিল। প্রাসাদটি পঞ্চদশ শতাব্দীতে প্রধানত শিরভানশাহ প্রথম খলিলুল্লাহর শাসনামলে নির্মিত হয়েছিল। পার্ল অফ আজারবাইজানস আর্কিটেকচার নামে প্রাসাদটিকে প্রায়শই অভিহিত করা হয়। শিরভান আবশেরান স্থাপত্যশৈলীর সর্বোত্তম নিদর্শন এটি, এবং মধ্যযুগীয় আজারবাইজানের রাজনৈতিক, সাংস্কৃতিক ও ধর্মীয় জীবন সম্বন্ধে এর থেকে ধারণা পাওয়া যায়। প্রাসাদের সাজসজ্জা প্রায় পুরোটাই সরিয়ে ফেলা হয়েছে। এখানকার শ্রেষ্ঠ শিল্পকর্মগুলি সেন্ট পিটার্সবার্গ ও মস্কোর রাশিয়ান জাদুঘরে বর্তমানে।
বর্তমানে প্রাসাদের প্রধান অংশগুলিকে মিউজিয়াম হিসেবে ব্যবহার করা হয়। এই অংশটিতে থাকত সিংহাসন। বর্তমানে তার একটি প্রতিচ্ছবি দেখানো হচ্ছে। এখানে সমগ্র ইচেরি শহরের একটি মডেল দেখানো হয়েছে। উনিশশো সালের
আর্মেনিয়ান আক্রমণের চিহ্ন এখনও দেখা যায় প্রাসাদের গায়ে। সামনেই দেখা যাচ্ছে শাহ মসজিদের মিনারটিকে। এখানে দেখতে পাচ্ছি ধ্বংসপ্রাপ্ত বাইল দুর্গের কিছু নিদর্শন। একসময় বাকু বন্দরকে রক্ষা করত এই বাইল দুর্গ, কিন্তু সমুদ্রপৃষ্ঠের উচ্চতা পরিবর্তনের ফলে দুর্গটি জলের নিচে তলিয়ে যায় এবং বহু শতাব্দী ধরে বিস্মৃতির অতলে হারিয়ে যায়। দুর্গটির কিছু অংশ এখন খনন করে বের করে আনা হয়েছে, যার মধ্যে দীর্ঘ আরবি ও ফার্সি ভাষার লিপিগুলি রয়েছে। সামনেই দেখতে পাচ্ছি শাহ মসজিদ, আর এপাশে ধ্বংসপ্রাপ্ত কেগুবাদ মসজিদ। এটি হলো শিরবানশাহ রাজবংশের সমাধিস্থল। এই হলো শিরবানশাদের শাহ মসজিদ, তার অভ্যন্তর। এখানে প্রাচীন একটি হামাম বা স্নানাগারের ধ্বংসাবশেষ। প্রাসাদ দেখে আমরা বাইরে চলে এলাম। সামনেই এক আনার বিক্রেতা আনারের রস বিক্রি করছেন। প্রায় ভারতীয় 500 টাকায় এক গ্লাস আনারের রস। আনারের রস দিয়ে তৃষ্ণা মিটিয়ে আবার চলা শুরু। আমাদের ভারতে পথে ঘাটে ষাঁড়মেয়দের দর্শন যেমন অতি সহজেই পাওয়া যায়, এখানে তেমনি বিড়ালের দর্শন সহজেই মেলে। চলতে শুরু করেছি আবার ইচেরি শহরের রাস্তা ধরে। আবার দেখছি সেই সুন্দর সুন্দর হাতের কাজের সম্ভার। দেখতে দেখতে আমরা চলে এলাম ইচেরি শহরের আরেকটি উল্লেখযোগ্য জায়গায়। সামনেই মেডেন টাওয়ার। জনশ্রুতি, প্রাচীনকালে কোনো এক রাজকন্যা তার অনিচ্ছার বিবাহ এড়াতে টাওয়ারটির ওপর থেকে ঝাঁপ দিয়েছিলেন। টাওয়ারটি নির্মাণের সঠিক তারিখ নিয়ে ঐতিহাসিকদের মধ্যে বিতর্ক রয়েছে, কেননা এ বিষয়ে কোনো সুনির্দিষ্ট লিখিত নথি নেই। এর ঐতিহাসিক ভিত্তি খ্রিস্টপূর্ব 7ম বা 6ষ্ঠ শতাব্দীর বলে মনে করা হয়, যদিও টাওয়ারটির উপরের অংশ খ্রিস্টীয় দ্বাদশ শতাব্দীতে শিরভানশাদের আমলে নির্মাণ ও সংস্কার হয়েছিল। প্রত্নতাত্ত্বিক প্রমাণ থেকে বোঝা যায় এই স্থানটি আরও অনেক আগে থেকেই জনবসতিপূর্ণ ছিল। এর মূল উদ্দেশ্য সংক্রান্ত বিভিন্ন তত্ত্বের মধ্যে রয়েছে এটি ছিল শহরের প্রাচীরের সঙ্গে একটি প্রতিরক্ষামূলক পর্যবেক্ষণ টাওয়ার বা একটি জ্যোতির্বৈজ্ঞানিক পর্যবেক্ষণ কেন্দ্র অথবা একটি জোরোয়াস্ট্রিয়ান ফায়ার টেম্পল। 97 ফুট লম্বা এই টাওয়ারটির বেসের কাছে ডায়ামিটার 54 ফুট।
দেওয়াল বেসের কাছে 5 মিটার মোটা, ওপরের দিকে কিছুটা সরু হয়েছে। মোট 8 তলা এই টাওয়ারটিতে ওপরে ওঠার সিঁড়ি রয়েছে, টিকিট কেটে ওঠা যায়। আমরা বাইরে থেকেই দেখে নিলাম। 2000 সালে এই টাওয়ারটি এবং শিরভানশাহ প্রাসাদ দুটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তালিকার অন্তর্ভুক্ত হয়। মেডিন টাওয়ারের পাশেই এই জায়গাটি হলো বাজার স্কোয়ার বা মধ্যযুগীয় মার্কেট স্কোয়ার। দ্বাদশ বা ত্রয়োদশ শতাব্দীতে এটি ব্যবসা বাণিজ্যের এবং সুফি তীর্থযাত্রীদের ধর্মীয় মিলন ক্ষেত্র ছিল। বাজার স্কোয়ার, এটা বাথ হাউস। কাছেই পাওয়া গেছে একটি স্নানাগারের ধ্বংসাবশেষ, যার নাম হাজি গাইব বাথ হাউস। এর সঙ্গে লাগোয়া হামামটি এখন একটি সুভেনির শপে পরিণত হয়েছে। এবারে আমরা ট্যাক্সি করে চলে এলাম আধুনিক বাকু শহরে কার্পেট মিউজিয়ামের কাছে। কার্পেট মিউজিয়ামটির আকার একটি গোটানো কার্পেটের মতো। 10 মানাতের টিকিট হলো এর প্রবেশ মূল্য। ঢুকেই লাইভ কার্পেট তৈরি দেখতে পেয়ে গেলাম আমরা। উনিশশো 1967 সালে সোভিয়েত আমলেই এই কার্পেট মিউজিয়ামটি প্রতিষ্ঠিত হয়েছিল। 2019 সালে এর নামকরণ করা হয় আজারবাইজান ন্যাশনাল কার্পেট মিউজিয়াম। 3 তলা বিশিষ্ট এই মিউজিয়ামটি পৃথিবীতে প্রথম এই ধরনের মিউজিয়াম কার্পেট শিল্প নিয়ে। আজারবাইজানি কার্পেটের বিকাশ, ঐতিহ্য, কার্পেটের নানান ধরন ইত্যাদি বিশদে বোঝানো আছে এখানে। এখানে আজারবাইজানের মানচিত্র কার্পেটের ওপরে। ইন্টারঅ্যাক্টিভ ডিসপ্লেতে এখানে নানান ধরনের আজারবাইজানি কার্পেট সম্বন্ধে বলা আছে ও দেখানো আছে।
বেশ কিছু প্রাচীন কার্পেটও আমরা দেখলাম। মিউজিয়াম দেখা শেষ করে আমরা বাকু বুলেভার্ডের সেই জায়গায় এলাম যার নাম মিনি ভেনিস বা লিটল ভেনিস। লিটল ভেনিস হলো ইটালির ভেনিসের মতো সরু ক্যানাল একটি মানুষের তৈরি ছোট্ট দ্বীপকে ঘিরে, যেখানে ইটালির মতোই গন্ডোলা বা বোট রাইড করানো হয়। আমার তো মনে হলো ভেনিসের থেকেও সৌন্দর্য এরই বেশি। ভেনিসে কালো দুর্গন্ধযুক্ত জলে গন্ডোলা রাইড খুব একটা ভালো লাগেনি আমাদের। ভারী সুন্দর এই বাকু বুলেভার্ড দিয়ে হাঁটতে হাঁটতে আমরা যেতে লাগলাম ক্যাসপিয়ান সাগরের তীরের দিকে। আমরা ঠিক করলাম হাঁটতে হাঁটতে আমরা যাব সামনের এই ডেনিজ মল, যার আকৃতি ভারী সুন্দর একটি ফুলের মতো। ঢুকে পড়লাম মলের ভেতরে। প্রায় 70টি বিভিন্ন বড় বড় ব্র্যান্ডের দোকান নিয়ে তৈরি হয়েছে এই ডেনিজ মল।
মলে আমাদের কেনাকাটা করার মতো কিছুই নেই, তাই একটু দেখে নিয়েই আমরা বাইরে চলে এলাম। এবারে আমরা ঠিক করেছি যাব বিবি হায়বাদ মসজিদ। ট্যাক্সি করে চললাম সেই দিকে। এটি আমাদের গবুস্তানে যাওয়ার দিনই দেখার কথা ছিল, কিন্তু আমাদের গাইড কোনো কারণে এটি দেখাননি, তাই এবারে এখানে চলে এসেছি। বিবি হেবাদ মসজিদ হল বাকুর উপকণ্ঠে ক্যাস্পিয়ান সাগরের কাছে অবস্থিত একটি ঐতিহাসিক মসজিদ। মূলত ত্রয়োদশ শতাব্দীতে নির্মিত এই মসজিদটি সোভিয়েত যুগে বলশেভিক সৈন্যরা ধ্বংস করে দেয়। পরে 1990-এর দশকে পুরনো ঐতিহ্যবাহী ইসলামী স্থাপত্যশৈলীতে আবার একে পুনর্নির্মাণ করা হয়। এটি একটি গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক স্থান, কারণ এখানে নবী মুহাম্মদের বংশধর উকেমা খানুমের সমাধি রয়েছে। নীল কাস্পিয়ান সাগরের তীরে উদার প্রকৃতির মাঝে ভারী সুন্দর এই মসজিদটি। শান্ত সাগরের অশান্ত বয়ে চলা বাতাস ধাক্কা দিচ্ছে তখন আমাদের, স্থিরভাবে দাঁড়াতে দিচ্ছে না। ফার্সি ভাষায় বাদকুবে এই শব্দটি থেকে নাকি বাকু নামটি এসেছে। এর অর্থ বাতাস যেখানে আঘাত করে। আরেকটি মতানুসারে বাকু নামটি এসেছে বাগুয়ান, ভগবান, বগাওয়ান, ভগবান ইত্যাদি শব্দ থেকে, যা প্রাচীন ফার্সি শব্দ বাগা এবং সংস্কৃত ভগ থেকে উদ্ভূত, যার অর্থ ঈশ্বর। তাহলে বাকু নামের অর্থ ঈশ্বরের শহর। আশ্চর্যের ব্যাপার, সুদূর আজারবাইজানের বাকু শহরের নামের মধ্যেও রয়েছে সংস্কৃতের ছোঁয়া। ফেরার পথে ট্যাক্সি না চড়ে বাসে চাপলাম। আমরা জানতাম না বাসে প্রিপেড স্মার্ট কার্ড ছাড়া টিকিট কাটা যায় না, কিন্তু ড্রাইভার সাহেব আমাদের নামতে দিলেন না। একজনকে মুখ বাড়িয়ে ডাকলেন ভিড়ের মধ্যেই। ছেলেটি ইউনিভার্সিটি স্টুডেন্ট, সেই আমাদের টিকিট কেটে দিল আর সব কথা বুঝিয়ে বলল ইংলিশে। আমরা অবশ্য তাকে টিকিটের টাকা ক্যাশে মিটিয়ে দিলাম। বিদেশের মাটিতে এই ছোট্ট ছোট্ট সুন্দর স্মৃতি মনে থেকে যাবে চিরকাল। আবার বাকু বুলেভার্ডে চলে এলাম। এসে দেখি মাঠের মধ্যে সাদা কালো রঙের অদ্ভুত সুন্দর দেখতে কাক। এর নাম বুঝি হুডেড ক্রো, যা মধ্যপ্রাচ্য এবং পশ্চিম এশিয়ায় মেলে। বাঁধানো চত্বরের ওপর বিরাট একটি চেস বোর্ডে চেস খেলছেন স্থানীয়রা। এটি একটি জনপ্রিয় খেলা আজারবাইজানে।
ধীরে ধীরে আমরা যেতে লাগলাম নিজামী স্ট্রিটের দিকে। সন্ধে হতে না হতেই গান বাজনায় মেতে উঠেছে শহর। এখানে আজারবাইজানের এক প্রখ্যাত মহিলা কবির স্ট্যাচু। নিজামী স্ট্রিটে এসে রাতের ডিনার সারার জন্যে আমরা একটি বিখ্যাত রেস্টুরেন্ট দোলমায় ঢুকে পড়েছি। ক্যারাভান সারাই ও গুহা স্টাইলের এই রেস্তোরাঁটি খাঁটি আজারবাইজানি খাবার পরিবেশন করে। আমরা এখানে খেলাম মাটন ডাম্পলিং দুশবারা এবং কুতাব, যা খানিকটা স্টাফড রুটি বলা যায়। চলতে শুরু করেছি হোটেলে ফেরার রাস্তায়। রাতের নিজামী স্ট্রিটে যেন উৎসবের ছোঁয়া, গান বাজনায় ভরে উঠেছে চারিদিক। কাল এখান থেকে সকালে চলে যাব জর্জিয়ায়। নতুন দেশ, নতুন ভাষা, নতুন ধরনের মানুষ, হবে নতুন ধরনের অভিজ্ঞতা। আজারবাইজানের সুন্দর স্মৃতি থেকে যাবে মনের মণিকোঠায়।